সুন্দরী শিক্ষিতা ঘরোয়া নিবেদিতার সাথে ধুমধাম করে বিয়ে হলো বিখ্যাত অ্যাডভোকেট আকাশ দত্তগুপ্তের। বড় জাঁকজমক করে বিয়েটা হলো। কত লোকজন, কত আয়োজন। শহরের নামি দামি লোকেরা এলেন, নতুন বউকে উপহার দিলেন। মোট কথা সে এক অসাধারণ পরিবেশ। শ্বশুরবাড়িতে নতুন বউ খুব সমাদর পেল, বেশ সম্মানের সাথে। নিমন্ত্রিতরা এক বাক্যে বলে গেলেন, আকাশের বউ দারুণ সুন্দরী হয়েছে। যাই হোক, অনুষ্ঠান তো আর চিরকাল চলে না। আনন্দের জোয়ারে কিছুটা ভাটা পড়ে গেল। নিবেদিতা মানুষকে খুব সহজে আপন করে নিতে পারে, আর সবচেয়ে বড় কথা, ওর হাতের রান্না ভীষণ সুস্বাদু। ওর হাতে বানানো খাবার সবাই তৃপ্তি করে খায়। সে যে গুণী এ কথা সবাই আবিষ্কার করলো সহজেই। বেশ ভালোই চলছিল নতুন সংসার। হঠাৎ একদিন, আকাশ, আমার মাথাটা ভীষণ ঘুরছে বলতে বলতে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল নিবেদিতা। দৌড়ে এসে ওকে টেনে তুলে বিছানায় শুয়ে দিল আকাশ। চোখের জলে ঝাপটা দিতে ধীরে ধীরে চোখ মেলল নিবেদিতা। অজ্ঞান হয়ে গেলে কি করে তুমি? কতবার বলেছি খাওয়া দাওয়া ঠিক করে করো। তোমার লাগেনি তো? একটু লেগেছে, আসলে হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, টাল সামলাতে পারিনি। ডাক্তার কাকাকে কল করি, তোমাকে চেক আপ করাতে হবে। আরে বাবা, তার কোনো দরকার নেই, ও ঠিক হয়ে যাবে। কী যে বলো তুমি! ফোন থেকে নাম্বারটা বের করে ফ্যামিলি ডাক্তারকে কল করলো আকাশ। হ্যালো, হ্যাঁ কাকু, আমি আকাশ বলছি। আমার মিসেস নিবেদিতা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আপনি কাইন্ডলি একটু আসুন যত তাড়াতাড়ি সম্ভব। নিবেদিতা বলে, আকাশ, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ। কি এমন হয়েছে আমার? শুধু একটু মাথাটা ঘুরে গেছে। আকাশ কোনো কথায় কান দেয় না। একটু পরেই ডাক্তারবাবু এলেন। নিবেদিতাকে ভালো করে চেক করার পর হাসি মুখে বললেন, আরে আকাশ, কনগ্র্যাচুলেশন, তুমি বাবা হতে চলেছ। শোনো মা, তোমাকে কিন্তু এবার খুব সাবধানে থাকতে হবে। আর সমস্ত করণীয় আমি আকাশকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, সেই মতো চলবে। চিন্তা করার কিছু নেই। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে ডাক্তার কাকাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সোজা ঘরে ঢুকল আকাশ। এর মানে কি নিবেদিতা? দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড। তুমি প্রেগনেন্ট, এটা আমি কিছুতেই মানতে পারছি না। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখো, আমাদের বিয়ে হয়েছে মাত্র কমাস, আর তাছাড়া আমি যথেষ্ট প্রোটেকশন নিয়েছিলাম। আমার তো মাথায় ঢুকছে না এই অল্প সময়ে এটা কিভাবে সম্ভব। সরি নিবেদিতা, এই বেবিকে আমি আমার সন্তানের স্বীকৃতি দিতে পারবো না। এই আমার সন্তান হতেই পারে না। মুহূর্তের সব আনন্দ মেঝেতে আছড়ে পড়া কাচের টুকরোর মতো ঝনঝন করে বেজে উঠল কান্না হয়ে। অঝরে মুখ ঢেকে কাঁদতে থাকে নিবেদিতা। কেঁদে কি লাভ বলো? এটা কমন সেন্স। তুমি সত্যি করে বলো তো, বিয়ের আগে কারোর সঙ্গে রিলেশন ছিল তোমার? এই বাচ্চাটা তার, তাই না? নিবেদিতা, আমি জাস্ট ভাবতেই পারছি না। আই হেট ইউ বলে ঘর থেকে বেরিয়ে যায় আকাশ। ছেলের কথাগুলো মা আলপনা দেবী দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনে ফেললেন। ছেলে ঘর থেকে বেরিয়ে যেতেই, আমার কি সর্বনাশ হলো! নির্লজ্জ বজ্জাত বেহায়া মেয়ে ছেলে, এই ছিল তোর পেটে পেটে! আকাশের মায়ের চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা ঘরে প্রবেশ করলেন। ব্যাপারটা সঠিকভাবে বোঝার আগেই সবাই সিদ্ধান্ত করে ফেললেন, এই নষ্ট মেয়ে ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আপনারা প্লিজ আমার কথাটা শুনুন, আমাকে বোঝার চেষ্টা করুন, আমি নষ্ট মেয়ে নই, প্লিজ আপনারা। এরপরই আবার মাথা ঘুরে পড়ে যায় নিবেদিতা। আকাশের ছোট ভাই আবির, যে কিনা বৌদিদি বলতে একেবারে অজ্ঞান, সে দৌড়ে এসে বৌদিদিকে ধরে বিছানায় শুয়ে দিয়ে চোখে মুখে জল দিতে লাগলো। আকস্মিক এই ঘটনায় আবির সবাইকে ঘর থেকে বের করে দিল। বৌদিদিকে তাড়িয়ে দিলে সেটা খুব খারাপ ডিসিশন নেওয়া হবে বলে বাড়ির সবাইকে জানায়। কাজের বউ মানুমাসিকে ডেকে এনে গরম দুধ চেয়ে বৌদির কাছে বসে আবির। আবির তার বৌদিদিকে অবিশ্বাস করতে চাইল না। আবির ভাই আমার, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো, আমি এমন মেয়ে নই। কাঁদতে কাঁদতে নিজের মুখ ঢেকে ফেলে নিবেদিতা। আমাকে প্লিজ তোমরা এমন দোষারোপ করো না, আমাকে তাড়িয়ে দিও না। এমন কলঙ্ক নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। বৌদিদি, চেঁচিয়ে ওঠে আবির বৌদিদির মুখটা চেপে ধরে হাত দিয়ে। এমন কথা আর
একবারও বলবে না তুমি। আর কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি করি। তাই তোমার কোনো ক্ষতি হতে দেব না। আর তুমি তোমার সন্তানকে ধারণ করে আছো, তুমি কোন মুখে মরে যাওয়ার কথা বলছো? তোমার নিষ্পাপ সন্তানকে সুন্দর পৃথিবীতে আলো দেখাতে দিতে চাও না তুমি? তুমি কেমন মা? ডুকরে কেঁদে ওঠে নিবেদিতা। দেখো বৌদি, তুমি যদি নিষ্পাপ হও তাহলে তুমি এই সন্তানের সুস্থতার আর সুন্দরভাবে তার ভূমিষ্ঠ হওয়ার দায়িত্ব নেবে। বাকি কাজ আমার। এর আগে তুমি কোনো খারাপ চিন্তা মাথায় আনবে না, আমার দিব্যি রইল। বসবার ঘরে সন্ধে 7টায় আলোচনা সভা ডাকা হলো। সেখানে সবাই সিদ্ধান্ত নিলেন বিয়েটা যখন হয়ে গেছে তখন আর কি করা যাবে, তার চেয়ে বরং ওই নষ্টের গোড়া জীবন্ত চারাগাছটাকে নষ্ট করে দেওয়া হোক। আবির গর্জে ওঠে, দাদা ভাই, যদি এই সন্তান তোর হয় তুই নিজেকে ক্ষমা করতে পারবি কোনো দিন? বৌদিদিকে আমি বিশ্বাস করি, আর তুই স্বামী হয়ে পারলি না? তোর কোনো নিজস্বতা নেই, সবার কথায় নাচিস। বৌদির গর্ভের সন্তান যদি সত্যিই তোর হয় তাহলে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করতে তোর হাত কাঁপবে না? তুই তো কসাইয়ের থেকেও কম যাস না। শুনে রাখো সবাই, বৌদি আর তার সন্তানের কোনো ক্ষতি হলে আমি তোমাদের কাউকে ছেড়ে দেব না। তার থেকে তোমরা এই ব্যাপারটাকে মেনে নাও। আলোচনা এখানেই অমীমাংসিত হয়ে থেকে যায়। নিবেদিতা তার মাকে ফোন করে, সমস্ত ঘটনা খুলে বলে। মা ওকে ধৈর্য ধরে থাকতে বলে। এদিকে রোজ রোজ গঞ্জনা আর উপহাসের মধ্যে নিবেদিতার দিন কাটে। আকাঙ্ক্ষিত সুখের সংসার নরকে পরিণত হয়ে ওঠে। সকলের ঘৃণার পাত্রী হয়ে ওঠে সে। নিঃশব্দে গুমড়ে গুমড়ে কাঁদে। আকাশের সাথে দূরত্ব তৈরি হয়। আকাশ প্রয়োজন ছাড়া স্ত্রীর সাথে কথা বলে না, অফিসেই বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। নিবেদিতা আকাশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আকাশ বলে, দেখো নিবেদিতা, এটা সত্যি। জীবনের রঙ্গমঞ্চে তুমি যেমন খুশি নাটক দেখাবে আর আমি আমার মূল্যবান সময় নষ্ট করে তা দেখতে বসে যাব, এমন সময় আমার নেই। চরিত্রহীনা, এই কথাটা সব সময় কানাঘুষো হতে থাকে। সেই শব্দের আওয়াজ নিবেদিতার কর্ণকুহরে প্রবেশ করে, আর বিয়ের আগে দেখা সমস্ত স্বপ্ন চুরমার হতে থাকে। এক অনাকাঙ্ক্ষিত জীবন সমুদ্রে ভেসে চলেছে ও একা। সমস্ত নেতিবাচকতাময় চিন্তার মাঝে একমাত্র সত্য, একমাত্র আশার আলো, সেই আকাঙ্ক্ষিত অনাহুত সন্তান। এসব ভাবতে ভাবতে ওর মাথায় চিন্তা জট পাকাতে থাকে। দেওর আবির তার বৌদিদির সাথে গল্প করতে বসে। বৌদির মনের অবস্থা সে জানে, তাই ওকে খুশি রাখার চেষ্টা করে। নিবেদিতা কখনো হাসতে থাকে তার কথায়, আবার কখনো আনমনে কেঁদে ওঠে। বলে, আচ্ছা ভাই, আমি যদি কখনো হারিয়ে যাই দূর আকাশে ছায়াপথের মাঝখানে, তুই আমাকে খুঁজবি? বৌদিদিকে থামিয়ে দেয় আবির। অবশেষে এলো সেই দিন। একদিন সকালে নিবেদিতা প্রসব বেদনায় ছটফট করতে থাকে। আকাশ তখন কোর্টে। আবির অ্যাম্বুলেন্সকে ফোন করে বৌদিদিকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। বাকি সবাইকে আসতে বলে। দাদাভাইকেও ফোন করে দেয়। হসপিটালের লেবার রুমে নিয়ে চলে যায় নিবেদিতাকে নার্সেরা। আবির পায়চারি করতে থাকে আর বাড়ির সবার জন্য অপেক্ষা করতে থাকে। আকাশ কিছু সময় পর এসে পৌঁছায় হসপিটালে। দাদা ভাই, হাসতে হাসতে দাদাকে জড়িয়ে ধরে আবির। আমি জানতাম তুই আসবি, একদিন ভুল ভাঙবে তোর। এসব কথায় কান না দিয়ে আকাশ ওটি থেকে বের হতে থাকা নার্সের দিকে এগিয়ে যায়। নিবেদিতা দত্তগুপ্তের বাড়ির লোক কে আছেন? ইয়েস, বলুন। আকাশ বলে, আপনাদের মেয়ে হয়েছে, মা ও বাচ্চা দুজনেই ভালো আছে। কিছুক্ষণ পর মা ও বাচ্চাকে কেবিনে দেওয়া হবে। এখন আপাতত এই মেডিসিনগুলো কিনে আনুন। নার্সের থেকে প্রেসক্রিপশনটা নিয়ে আবির বলে, দাদাভাই আমি যাচ্ছি, তুই এখানে থাক। একটু পরেই নিবেদিতাকে কেবিনে দেওয়া হলো। প্রচণ্ড মাতৃত্ববোধ জেগে উঠল ওর মধ্যে। সন্তানকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিতে থাকে নিবেদিতা, যেন সব আদর এখনই শেষ করে ফেলবে। আকাশ, তুমি কি এখনো রাগ করে থাকবে? দেখো তোমার মেয়েকে, তোমারই সন্তান। আকাশ, দেখো নিবেদিতা, আমি আমার দায়িত্বটুকু শুধু পালন করতে চেয়েছি। এর মানে এই নয় যে আমি এই সন্তানকে স্বীকৃতি দিয়েছি। যদি তাই ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। এই বলে আকাশ নিবেদিতার কেবিন থেকে বেরিয়ে যায়। সেই নিষ্পাপ ফুটফুটে শিশুকে স্পর্শ অবধি করল না আকাশ। 7 দিন পর ছুটি হলো নিবেদিতার। বাড়ি ফিরল নিবেদিতা।
বাড়ির কেউ শিশুটিকে কোলে তুলে নিল না, দূর থেকে দেখল। বাতাসের গুঞ্জনে কেউ যেন ফিসফিসিয়ে বলে গেল, আর একটা নষ্ট মেয়ের জন্ম হলো। অসহ্য যন্ত্রণা বুকে চেপে নিবেদিতা ওর মেয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, মা, আমাকে ক্ষমা করিস। দু চোখ বেয়ে নামে শ্রাবণের ঝর্ণাধারা, সিক্ত হয়ে যায় ওর সমস্ত শরীর। রাত নামে, রাতের পর ভোর হয়, এইভাবে কাটতে থাকে দিন। আজ দত্তগুপ্ত বাড়িতে লোকে লোকারণ্য, পা গলানোর জায়গা নেই। সবাই বলতে থাকে এটাই ওর পাওনা ছিল। বাথরুমের দেওয়ালটা বিবর্ণ হয়ে আছে, ঝলসানো দেহটা চোখে দেখা যাচ্ছে না, চোখ দুটো ঠিকরে যেন বেরিয়ে আসছে। করুণ সে দৃশ্য। ভিড় উপেক্ষা করে নিবেদিতার বাবা দাদা নিবেদিতাকে নিয়ে চলে গেলেন। সাথে মাতৃদুগ্ধের জন্য হাহাকার করতে থাকা সেই একরত্তি মেয়েটাকে নিয়েও চলে আসলেন। কোনো অভিযোগ জানালেন না। এরপর কেটে গেল বেশ কয়েকটি বছর। দত্তগুপ্ত বাড়ি আজ আবার নবসাজে সজ্জিত হয়েছে। সুগন্ধি বাতাসে ম ম করছে, চারিদিকে সমস্ত বাড়িটা ফুলে ফুলে ভরা। আজ আবার নববধূর আগমন ঘটবে আকাশের ঘরে। নিজেকে বদলে ফেলেছে আকাশ দত্তগুপ্ত, আজ নতুন একজন মানুষ। ষাটের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে সে। অনেক মাস, অনেক বছর কেটে গেছে। আজ তার রুদ্র মূর্তি শান্ত হয়েছে। এরই মাঝে কত শৈশব গড়িয়েছে, কৈশোর থেকে তারুণ্যে। স্মৃতির অতল তলে তলিয়ে যাওয়া একরত্তি সেই ফুটফুটে কন্যা সন্তানের কথা মনে পড়ে। আজ তার বিয়ে। দাদু দিদা, মামা মামি, ভাই বোনেরা সবাই ভীষণ ব্যস্ত। সমস্ত বাড়িটা যেন আনন্দে মুখরিত হয়ে উঠেছে। আয়নার সামনে সুসজ্জিত রূপসী কন্যা নীহারিকা। নিজেকে আয়নায় দেখতে দেখতে হঠাৎ তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে লবণাক্ত জলের ধারা। অস্ফুটে বলে ওঠে, মা, তুমি কোথায়? মা, আমাকে একা করে তুমি কিভাবে আছো আকাশের তারা হয়ে? জীবনের এতগুলো বছর মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে আমি। কি অপরাধ করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি তোমরা দিয়েছ? আজকে নিজেকে নতুন করে অসহায় লাগছে মা। এত আনন্দের মাঝেও এই বেদনার জ্বালা বুকে পাথর চাপা দিয়ে রেখেছি। আমি বড় একা, আমি ক্লান্ত হয়ে গেছি একাকী নিঃসঙ্গ পথ চলায়। তুমি ফিরে এসো মা। ও দিদি ভাই, সাজগোজ হলো তোমার? দিদুনের ডাকে চমকে উঠল নীহারিকা। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল সে। এই যে মেয়েরা, আমার দিদিভাইকে নিয়ে চলো এবার, বরপক্ষ এসে গেছে প্রায়। কি সুন্দর লাগছে তোকে দিদিভাই, একেবারে রাজকন্যার মতো। কি যে বলো দিদুন। লজ্জা পেয়ে দিদুনের গলা জড়িয়ে ধরল নীহারিকা। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে আসে সবাই। বরপক্ষ এসে গেছে। সবাই উলু দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে, সানাইয়ের সুর ভাসছে। পুরোহিত মশাই প্রস্তুতি নিচ্ছেন, অতিথি আপ্যায়ন চলতে থাকে। এবার বরকনেকে নিয়ে আসুন, পুরোহিত মশাই বললেন। বিয়ের লগ্ন উপস্থিত, মন্ত্র উচ্চারণ শুরু হবে এমন সময়। আরে আরে, কে মশাই আপনি? আশ্চর্য তো, বলা নেই কওয়া নেই, একেবারে বাড়ির মধ্যে, তাও কিনা বিয়ের মণ্ডপে হাজির হয়েছেন। এভাবে ধাক্কাধাক্কি করছেন কেন? সবাই তাকিয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ, চোখে মোটা ফ্রেমের চশমা, সাদা রঙের একটা মলিন পাজামা পাঞ্জাবি পরিহিত। ভিড় ঠেলে ধাক্কাধাক্কি করে বিয়ের মণ্ডপের কাছে হুমড়ি খেয়ে পড়লেন। আর একটা ডায়েরি তার হাত থেকে মেঝেতে পড়ে গেল। সবাই ধরাধরি করে তাকে বিছানাতে শুইয়ে দিলেন। চোখে মুখে জল দেওয়া হলো। এরপর আস্তে আস্তে চোখ খুললেন বৃদ্ধ। তিনি দেখলেন ভিড় একেবারে হালকা। তার চারিদিকে গুটি কয়েক লোকজন দাঁড়িয়ে আছে। একটু দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কনের সাজে সজ্জিতা নীহারিকা। বৃদ্ধ কম্পিত টলমল পায়ে এগিয়ে গেলেন ওর দিকে। নীহারিকা পিছিয়ে দাঁড়ালো। ডায়েরির পাতাগুলো ছিঁড়ে টুকরো টুকরো করতে করতে উচ্চস্বরে কাঁদতে লাগলো নীহারিকা। বৃদ্ধ যেই হাত বাড়ালেন, নীহারিকা দূরে সরে গিয়ে বলতে থাকে, আকাশ দত্তগুপ্ত, আমি তোমাকে বাবা বলে মানি না। আজ থেকে 25টা বছর আগে যে তুমি নিজের সদ্যজাত মেয়েকে অস্বীকার করেছিলে, আজ সেই মেয়ে তোমাকে একই ভাষায় বলছে, আমি তোমাকে কোনো দিনই আমার বাবার স্বীকৃতি দিতে পারবো না। যে বৃদ্ধাশ্রম থেকে তুমি পালিয়ে এসেছো, এখানে নিজের ভুল বুঝতে পেরে আবার তোমাকে সেখানে ফিরে যেতে হবে। আমার মাকে তুমি কেড়ে নিয়েছো আমার থেকে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। নীহারিকা
ভেঙে পড়ে কান্নায়। বহু বছর পর তার জীবনে আবার ফিরে এসেছে এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। এই ঝড় থেমে গেলে নীহারিকা শান্তি পাবে কি না তা সময়ই বলতে পারে।